হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 10-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই পৃথিবীর সমস্ত দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গিল্ড মাস্টার, এমনকি অনেক হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও এক জায়গাতে জড়ো হয়েছে। আর তাদের সামনে এখন সাং জিনবো আসে সবাইকে সবকিছু বলতে। এখন সাং জিনবো বলে, আমরা সবাই একটা খারাপ সময়ের মধ্যেই আছি। আমরা একটা এমন লড়াইয়ে আছি যে এই লড়াইটাকে আমরা কোনোভাবেই ইগনোর করে যেতে পারবো না। ওরা খুব তাড়াতাড়ি পৃথিবীতে চলে আসবে আর সব কিছুকে ডিস্ট্রয় করে ফেলবে। যার এই কথা শুনে একটা লোক বলে, তোমার কি মনে হচ্ছে আমরা তোমার এই সমস্ত কথা বিশ্বাস করব? যে এইরকম যাই পৃথিবীতে আসুক না কেন, ন্যাশনাল লেভেল হান্টাররা সবাইকে হারাতে পারবে। যার উত্তরে সাং জিনবো বলে, এই আর্মির মধ্যে কয়েকশো বিস্ট থাকবে যাদের পাওয়ার কামিশের থেকেও বেশি, যেই কামিশ কিনে এর আগে পৃথিবীকে প্রায় ডিস্ট্রয় করেই ফেলেছিল। সেই কারণেই আমি বলছি ন্যাশনাল লেভেল হান্টারদের পক্ষেও এরকম বিস্টকে মারা সম্ভব না। যার এই কথা এখন অডিয়েন্সের অনেকেই বিশ্বাস করে না। তারা সবাই বলে, তুমি একটা কাজ করো না, তুমি প্রমাণ দেখাও। তুমি কি করে বলতে পারছো যে কয়েকশো বিস্ট থাকবে, তাও আবার কামিশের থেকেও পাওয়ারফুল? আর এই বলার পরে সাং জিনবো তার পেছনে সঙ্গে সঙ্গে কয়েকটা গেট বানায়, যেটা দেখে সেখানকার সব লোকেরাই অবাক হয়ে যায় যে সাং জিনবো নিজেই কি গেট বানাতে পারে, তাও আবার একটা না, একই সঙ্গে অনেকগুলো। আর এটা দেখিয়ে সাং জিনবো বলে, আমাদের শত্রুরাও গেট বানাতে পারে, তাও আবার যখন খুশি, যেখানে খুশি। কিন্তু ওদের এত দেরি হচ্ছে কেননা ওদের বিশাল বড় আর্মি তাই। এই দেখার পর অডিয়েন্সের থেকে একটা লোক বলে, কিন্তু সাং জিনবো, আমরা কি করে বিশ্বাস করবো যে তুমিও আমাদের শত্রু নাও? হয়তো তুমি গেটের থেকে ওই বিস্টগুলোকে ডেকেছিলে আমাদেরকে মারার জন্য। আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি না। আর এরপরে তার পাশের লোকটা বলে, ঠিক আছে থামো। আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে অনেক পাওয়ারফুল বিস্টরা গেটের থেকে বেরোবে, কিন্তু এখন আমরা তাহলে কি করব? যার উত্তরে সাং জিনবো বলে, তোমাদের সবাইকে শুধুমাত্র পালাতে হবে। পালিয়ে যাও, যত দূরে পারবে তত দূরে পালিয়ে যাও গেটের থেকে। আর এই মিটিংয়ে জিনবোর এই কথাটার পরে পৃথিবীতে একটা আলাদা রকমেরই ভয় চলে আসে। সবাই এখন গেটকে ভয় পেতে শুরু করে আর যেই যত দূরে পারে পালিয়ে যায়। এরপরে আমরা সাং জিনবোকে দেখতে পাই সেই আইল্যান্ডে, যেই আইল্যান্ডে সে এর আগে সমস্ত শ্যাডো বিস্টদেরকে নিয়ে ট্রেডিং করছিল। সে এখন সেখানে বেরুকে ডাকে আর বলে, তোমার মাথা মাটিতে রাখো। আর বেরু এরকম করার পর সে বেরুকে বলে, তুমি তো বলেছিলে যে আমার জন্য ছোট্ট একটা ঘর বানাবে, এটা কোনো ছোট ঘর? আর আমরা দেখতে পাই যে বেরু সাং জিনবোর জন্য একটা বিশাল বড় প্রাসাদ বানিয়ে ফেলেছে। আর এখন সাং জিনবো এটাও দেখতে পায় যে প্রাসাদের একদম উপরে একটা পতাকা রয়েছে। সে তখন বেরুকে জিজ্ঞাসা করে, এই পতাকাটা দেওয়ার মানেটা আবার কি? আর এই সময় আমরা দেখতে পাই যে বেরুর পাশে বেলিয়নও চলে আসে। আর এখন সাং জিনবো তাকে দেখে বুঝতে পারে যে পতাকা লাগানোর প্ল্যানটা বেলিয়নের। আর এরপরে সাং জিনবো বেলিয়নকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি বলতে পারবে যে যদি একটা আর্মির কোনো মোনার্ক না থাকে তাহলে সে আর্মিটার কি হয়? আর এখন আমি যদি মরে যাই তাহলে কি তুমি এই পুরো আর্মিটাকে সামলাবে? যেটা শুনে বেলিয়ন বলে, আপনি আমাদের কিং, আমাদের জীবন আপনার হাতে। আপনার যদি কোনো কিছু হয় তাহলে আমরাও নাথিংলেসে চলে যাব। সাং জিনবো বুঝতে পারে যে একটা শ্যাডো আর্মি, এটাই সব থেকে বড় ব্যাপার, যে এই আর্মির সমস্ত সেনারা তার মোনার্কের প্রতি খুবই লয়াল। মোনার্কের অর্ডার তাদের কাছে সবার থেকে আগে, তাদের জীবনেরও আগে। আর এটাকেই হয়তো কোনো শত্রু তার অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করতে পারে। এদিকে ইগনিস এখন পেছন থেকে সাং জিনবোকে বলে, আমাদের কাছে যত সেনা আছে এই সেনার সঙ্গে হয়তো আমরা ড্র্যাগন কিংয়ের সঙ্গে পারবো না। আর এখন সাং জিনবো বেলিয়নকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় ড্র্যাগন কিংয়ের সেনা কত বড়? যার উত্তরে বেলিয়ন বলে, ড্র্যাগন কিংয়ের সেনা প্রায় আমাদের সেনার থেকেও 100 গুণ বেশি। সাং জিনবো হিসাব করে দেখে যে তার মানে ড্র্যাগন কিংয়ের কাছে প্রায় 10 মিলিয়ন সৈন্য আছে। যাই হোক, এর পরবর্তী সিনেই আমরা দেখতে পাই যে মিস্টার ভো জিনচুল সাং জিনবোকে একটা ভিডিও দেখায়, যেখানে কানাডার একটা এস র্যাঙ্কের হান্টার জে মিলস বলছে, তোমরা সবাই সাং জিনবোর কথা কি চোখ বুঝিয়ে বিশ্বাস করছো? যার উত্তরে তার পাশে থাকা লোকটা বলে, সাং জিনবো এখন বিশ্বের সব থেকে স্ট্রং হান্টার। সে যখন এরকম একটা ওয়ার্নিং দিয়েছে আমরা তো সেটাকে পুরোপুরি ইগনোর করতে পারি না। যার উত্তরে জে বলে, হতেই পারে সাং জিনবো একটা স্কিল্ড হান্টার, তার মানে ও যাই বলবে আমাদেরকে তাই মানতে হবে এমন কিন্তু একদমই না। আর সাং জিনবো, তুমি বাকিদেরকে যেভাবেই ভয় পাওয়ানোর চেষ্টা করো না কেন, আমি তোমার এই সমস্ত কথা থেকে একদমই ভয় পাচ্ছি না। এই ভিডিওটা দেখিয়ে ভো জিনচুল এখন সাং জিনবোকে বলে যে কানাডার অনেক হান্টার এখন জে মিলসের কথাতেই চলছে, তারা তোমার কথা একদমই মানছে না। এছাড়াও পৃথিবীর অনেক দেশের হান্টাররাই নিজেদের মতো রেড করতে চাইছে, তাহলে এদের জন্য তুমি কি করবে? যার উত্তরে সাং জিনবো বলে, এখনও তো চাপ নিয়ে লাভ নেই, আমি এখন সবার আগে চায়নাতে যাব। সে এখন ভাবতে থাকে যে তাকে সবার আগে কোরিয়ার কাছের গেটগুলোকে বন্ধ করতে হবে, যাতে সে তার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারে। আর তাছাড়াও সে 8টা গেটের সঙ্গে একবার তো লড়াই করতে পারবে না, তাই সে একটা একটা করেই লড়াই করবে। আর এই লড়াইটা যত বেশি দিন চলবে ততই তা জেতার সম্ভাবনা বাড়বে। এরপরেই আমরা দেখতে পাই যে সাং জিনবো চায়নার এয়ারপোর্টে গিয়ে নামে, যেখানে নেমে সাং জিনবো বলে, আমি জানতাম যে গভর্নমেন্টের লোকজনেরা আমাকে গ্রিড করতে আসবে,
আসবে, কিন্তু তুমি যে নিজে আসবে সেটা আমি একদমই ভাবিনি। আর অপরদিকে আমরা দেখতে পাই লিউ জিগ্যাংকে, সে বলতে থাকে আবার এখানে কে আসবে উল্টোপাল্টা কিছু করবে, তাই আমি ভাবলাম যে আমি নিজেই আসি, চলুন আমার সঙ্গে। আর এখন যাওয়ার সময় সাং জিনবো বড় গেটটাকে এয়ারপোর্টে থেকে দেখতে পায়। আর এরপরে লিউ জিগ্যাং থেকে নিয়ে যায় চায়নার হান্টারদের টিমের কাছে। সেইখানে প্রচুর পরিমাণে হান্টার থাকে। তাদেরকে দেখিয়ে লিউ জিগ্যাং এখন বলে যে এইখানে চায়নার 1 লাখ স্ট্রংগেস্ট হান্টার আছে। আর শুধুমাত্র 1 লাখ নাম্বারটাই বড় না, এরা প্রত্যেকেই হাইলি স্কিল্ড। আর এরপরে তারা বুঝতে পারে যে গেটটা ওপেন হওয়ার সময় হয়ে গেছে। লিউ জিগ্যাং এখন তৈরি হয়ে যায়, আর সাং জিনবো তার সমস্ত শ্যাডো সোলজারকে ডেকে নেয় সেখানে, যাদের সবাইকে দেখে লিউ জিগ্যাং খুবই চমকে যায়। সে ভাবে যে এই রকমেরই বিস্ট কি গেটের থেকে বেরিয়ে আসবে আর আমাদেরকে তাদের সঙ্গে লড়াই করতে হবে। এদিকে বেরু এখন দেখতে পায় যে লিউ জিগ্যাং সাং জিনবোর বাদিকে দাঁড়িয়ে রয়েছে, তাই সে লিউকে বলে তুমি কিংয়ের বাদিকে কি করে দাঁড়িয়ে আছো, এই জায়গাটা তো আমার হওয়ার কথা। এই বলাতে সাং জিনবো বেরুকে পেটের মধ্যে মারি আর বলে আরে তুমি হয়তো চাপ নিও না, ও আমাদের সঙ্গেই আছে। আর লিউ তো এখন এটা দেখেও অবাক হয় যে সাং জিনবো তার বিস্টদের সঙ্গে কথাও বলতে পারে। আর এরপরে সবাই দেখতে পায় যে গেটটা ওপেন হচ্ছে আর সবাই রেডি হয়ে যায়, কিন্তু গেটের থেকে কোনো বিস্ট বেরিয়ে আসে না। বেলিয়ন বলে সে কারোরই প্রেজেন্স অনুভব করতে পারছে না। সাং জিনবোর এখন মাথায় আসে যে এইটা হয়তো কোনো রকম একটা ট্র্যাপ, যেখানে শুধু শুধু একটা খালি গেট স্পন করেছে। আর এরপরে সে জিজ্ঞাসা করে বাকি গেটগুলোর কি খবর, যার উত্তরে বেলিয়ন বলে আমি বাকি সমস্ত বিস্টগুলোর সঙ্গে কমিউনিকেট করে বুঝতে পারলাম যে বাকি গেটসগুলোরও একই ঘটনা। তার মানে এইটাই যে সমস্ত বড় বড় গেটগুলোই খালি, তার ভেতরে কোনো বিস্টই নেই। এখন সাং জিনবোর হঠাৎই মাথায় আসে যে সে ভুলও হতে পারে। সে ভেবেছিল যে সমস্ত মোনার্ক মিলে তাদের সমস্ত বিস্টগুলো হয়তো পুরো পৃথিবী জুড়ে পাঠাবে, কিন্তু এমনও হতে পারে যে তারা একটা গেট দিয়ে সব বিস্টকে পাঠাবে, যেই গেটটা সাং জিনবোর থেকে সব থেকে দূরে রয়েছে। এখন অন্যদিকে আমরা দেখতে পাই কানাডার সমস্ত হান্টারকে, তারা জায়ান্ট গেটের সামনে এই সময় দাঁড়িয়ে থাকে আর তারা বলতে থাকে পুরো দুনিয়া সাং জিনবোর উপরেই ভরসা করে থাকুক, কিন্তু আমরা নয়, আমরা নিজেদের দেশকে নিজেরাই প্রোটেক্ট করব। আর এই সময় কানাডার সমস্ত সাধারণ লোকেরাও এটা নিয়ে আওয়াজ ওঠায় যে তাদের হান্টাররাই তাদেরকে প্রোটেক্ট করবে, তাদের কারোর প্রয়োজন নেই। আর এরপরে তারা সবাই দেখতে পায় যে গেটটা ওপেন হয়, কিন্তু সেই গেটের থেকে কোনো বিস্ট বেরিয়ে আসে না, যেটা দেখে সবাই অবাক হয়। তারা ভাবে সাং জিনবো যে বলল গেটের থেকে বিশাল পাওয়ারফুল বিস্টরা বেরোবে, কোনো বিস্টই তো নেই। আর কিছুক্ষণের মধ্যে গেটের থেকে বেরিয়ে আসে ড্র্যাগন কিং, যেটা দেখেও সবাই অবাক হয়ে যায় যে গেটের থেকে শুধুমাত্র একটা বিস্টই বেরোলো। আর এখন তাকে দেখেও সমস্ত হান্টাররা বলে একে কোনো বিস্টের মতো তো লাগছে না, একে তো মানুষের মতনই দেখতে। আর এরপরই ড্র্যাগন কিং সমস্ত হান্টারদের সামনে নেমে আসে আর সবার সামনে থাকা হান্টারটাকে বলে তুমি কি এখানকার কিং? আর তার এই কথা বলা থেকে হান্টারটা বলে এই বিস্টটা তো আবার আমাদের ভাষাতে কথাও বলতে পারে। আর এই শোনা মাত্রই তার পাশের থেকে অন্য একটা হান্টার বলে হ্যাঁ এরকম তো হয়েই থাকে, কোনো কোনো বিস্টরা খুবই ইন্টেলিজেন্ট হয়, তারা কথাও বলতে পারে, হয়তো এতদিন ওরা আমাদের সঙ্গে কথা বলতে চায়নি। যেটা শুনে এখানকার মেন হান্টারটাও বলে আচ্ছা তাহলে তোমরা এখন আমাদের সঙ্গে কথা বলা শিখে গেছো, খুবই ভালো। আর এরপরেই সেই হান্টারটা মনে মনে ভাবতে থাকে সাউথ কোরিয়াতে যে জায়ান্ট গেটটা খুললো তার সমস্ত বিস্টগুলো তো সাং জিনবোর হয়ে গেছিল, সে কি এইভাবেই করেছিল? হয়তো সেও বলেছিল যে সেই সেখানকার কিং, তাই হয়তো সমস্ত বিস্টগুলো তার আন্ডারে কাজ করছে। তাই এখন ভাবে যে সেও যদি এখন তাকে বলে যে সেই হলো এখানকার কিং, তাহলে এই বিস্টটাও তার আন্ডারেই কাজ করবে। আর এরপরেই সে বলে হ্যাঁ যদি আমি এখানকার কিং হই তাহলে কি হবে। তার এরকম কথা শুনে ড্র্যাগন কিং বুঝতে পারে যে সে যাকে খুঁজছে মানে সাং জিনবো সে এটা না। অন্যদিকে চায়নাতে আমরা দেখতে পাই যে সাং জিনবো কানাডার কথাই ভাবে, আশেপাশের একটা লোককে বলে তুমি কি কোনো রকমভাবে খবর নিতে পারবে যে কানাডাতে এখন কি চলছে। আর সেই লোকটা এখন কোনো রকমভাবে কানাডাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। এদিকে সাং জিনবো ভাবে সেও তো মিস্টার অ্যাডাম হোয়াইটের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, তাই সে আর কোনো রকম দেরি না করে মিস্টার অ্যাডাম হোয়াইটকে ফোন করে আর কোনো রকম কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে থেকে জিজ্ঞাসা করে আপনি কি বলতে পারবেন যে কানাডার যে কোলোসাল গেটটা সেখানে এখন কি চলছে। যার পরেই মিস্টার অ্যাডাম চিল্লাতে শুরু করে আর সাং জিনবোকে বলে তুমি কোথায় আছো? আমি তো কানাডার কোলোসাল গেটের সামনেই রয়েছি এদেরকে সাপোর্ট করার জন্য। এখন সাং জিনবো তাকে জিজ্ঞাসা করেছে তার তো ইউএসএ থাকার কথা, সে কানাডাতে কি করছে? যার উত্তরে অ্যাডাম বলে যে তাদের পাশের দেশ হওয়ার কারণে সেখানকার অনেক হান্টার তাদেরকে সাপোর্ট করতে এসেছে। আর এরপরে সাং জিনবো জিজ্ঞাসা করে যে গেটের কি অবস্থা, সেখান থেকে কি কোনো বিস্ট বেরিয়েছে? যার উত্তরে অ্যাডাম বলে না এখনও তেমন কিছুই হয়নি, এখানে সব কিছুই খুবই শান্ত আছে।
যেটা শুনে সাং জিনবো একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে, যাক, সব কিছু ভালোই আছে। কিন্তু এমন সময় মিস্টার অ্যাডাম বলে, এই দাঁড়ান, গেটের থেকে কিছু একটা বেরিয়ে আসছে। এটা তো একটা মানুষের মতো, একটা মানুষ এক্ষুনি গেটের থেকে বেরিয়ে আসলো। যেটা শোনার পরে সাং জিনবো সঙ্গে সঙ্গে অ্যাডামকে বলে, অ্যাডাম, তাড়াতাড়ি করো, তুমি ওখান থেকে পালিয়ে যাও। তোমার সামনে গাড়ি আছে, যা আছে সেটাকে নাও আর তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাও। আর এরপরে অ্যাডাম বলে যে যেই সমস্ত টপ লেভেল হান্টাররা সবার সামনে দাঁড়িয়েছিল তাদেরকে এক নিমেষের মধ্যে পুরো আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো ওই মানুষটা। এদিকে সাং জিনবো এখন চিল্লিয়ে অ্যাডামকে বলতে থাকে, তোমার কাছে এখনো সময় আছে, তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাও। কিন্তু অ্যাডাম এখন সেখানে দাঁড়িয়ে থাকে আর সে সাং জিনবোকে বলে, গেটের থেকে প্রচুর পরিমাণে ড্র্যাগন এবং আরও অনেক রকমের বিস্ট বেরিয়ে আসছে। এত বিস্ট একটা গেটের থেকে কোনোদিনও বেরোয়নি। আর এরপরে সাং জিনবো বুঝতে পারে যে অ্যাডামকে বাঁচানোর তার কাছে আর একটাই রাস্তা আছে, অ্যাডামের কাছে যে তার শ্যাডোটা আছে তার সাহায্যে। আর এরপরে আমরা দেখতে পাই যে অ্যাডামের ছায়া থেকে একটা হাই অর্ক বেরিয়ে আসে আর অ্যাডামকে বলে, আমরা এখনই টেলিপোর্ট করব। কিন্তু এরই মধ্যে ড্র্যাগন কিং সেই হাই অর্কের সামনে চলে আসে আর তাকে বলে, তুমি কোথায় পালাচ্ছ? আর এখন ড্র্যাগন কিংকে সামনে দেখে অ্যাডাম তো খুবই ভয় পেয়ে যায়। আর এখন ড্র্যাগন কিং কোনো রকমের দেরি না করে অ্যাডাম আর সেই শ্যাডো বিস্টের উপরে অ্যাটাক করে, যার পরেই সাং জিনবো এদিক থেকে ভাবতে থাকে যত বেশিক্ষণ ধরে লড়াই হবে তত তার বিস্টরা পাওয়ারফুল হতে থাকবে। সেই কারণেই মোনার্করা এক জায়গাতেই অ্যাটাক করার প্ল্যান করেছে, যেন আমি লড়াই করার খুব বেশি সময় না পাই। এটা তো আমারও বোঝার দরকার ছিল। ওরা পুরো প্ল্যান করেই 8টা গেট বানিয়েছে আর তারপরে সেই গেট দিয়ে অ্যাটাক করেছে যেই গেটটা আমার থেকে সব থেকে দূরে। আর আমি যদি এখন কানাডাতে যাইও তাহলেও সেখানে একটা বড় যুদ্ধ শুরু হবে। আমার পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে গেল। এই সময় সাং জিনবো বুঝে উঠতে পারে না যে তার কী করার দরকার। অন্যদিকে ড্র্যাগন কিংকে আমরা দেখতে পাই, সে এখন সমস্ত মানুষদেরকে মেরে খুবই খুশি হয়। তার সে সমস্ত মানুষদের মরার আওয়াজ, কান্নার আওয়াজ খুবই ভালো লাগে। আর এরপরে সে তার পুরো আর্মিকে অর্ডার দিয়ে দেয় আশেপাশে সব কিছু ডিস্ট্রয় করে ফেলার জন্য। আর এখন আমেরিকাতে আমরা ডাইরেক্টরকে দেখতে পাই, সে এখন ভাবতে থাকে কানাডার সব কিছু হয়তো ডিস্ট্রয় হয়ে গেছে, ওইখানে এমন একটা পাওয়ার এসে পড়েছে যাদের সঙ্গে লড়াই করা মানুষের পক্ষে সম্ভব না, আর ওরা খুব তাড়াতাড়ি আমেরিকাতেও চলে আসবে। এই কারণেই হয়তো সাং জিনবো আমাদেরকে বলেছিল যে গেটের থেকে দূরে পালিয়ে যেতে, হয়তো এটাই পৃথিবীর শেষ। আর সে যখন বসে বসে এই সমস্ত ভাবতে থাকে এই সময় হঠাৎই তার সামনে সাং জিনবো চলে আসে। আর সে এসেই তাকে বলে, এভাবে হঠাৎ করে আসার জন্য ক্ষমা করবেন, কিন্তু আমার একটা জিনিস লাগবে, আমাকে সেই রিউন স্টোনটা দিন যেটা কামিশের থেকে পেয়েছিলেন। যার উত্তরে তিনি বলেন, কিন্তু কামিশের থেকে পাওয়া রিউন স্টোন তো আমার হাতে নেই, সেটা তো ফেডারেল ব্যুরোর হাতে রয়েছে। আর এই বলার পরে সে নিজেই ভাবে, আমি এই সমস্ত কী বলছি, আমার পুরো দেশ ধ্বংস হয়ে যেতে পারে, আমি এখনও সেই ফেডারেল ব্যুরোর চিন্তা করছি, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে এখনই দিচ্ছি রিউন স্টোন, কিন্তু তোমার হঠাৎ এটা কেন লাগবে? যার উত্তরে সাং জিনবো বলে সে কাউন্টার অ্যাটাক করবে, সেই কারণেই তার রিউন স্টোন দরকার। আর এখন রিউন স্টোনের কাছে যেতে যেতে তিনি সাং জিনবোকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি তো বলেছিলে যে রুলাররা আমাদের পৃথিবীতে সমস্ত বিস্টদেরকে পাঠায়, তাহলে তার ভিতর থেকে আমরা যে রিউন স্টোন পাই সেটার মানেটা কি? যার উত্তরে সাং জিনবো বলে, রুলার্সরা চায় আমরা সেগুলোর ব্যবহার করে লড়াই করি আর আরও বিস্টদেরকে মারি আর এই দুনিয়াকে আরও শক্তিশালী বানাই। আর এরপরে তিনি সাং জিনবোকে জিজ্ঞাসা করে, এই একটা রিউন স্টোন দিয়েই কি তুমি সমস্ত বিস্টদেরকে হারাতে পারবে? যার উত্তরে সাং জিনবো বলে, সেটা তো সময় আসলেই বোঝা যাবে, কিন্তু যাই হোক আমার আপনার কাছে আরও একটা জিনিস চাওয়ার আছে। আর এরপরেই আমরা দেখতে পাই যে সাং জিনবো চলে যায় মিস সেলনারের সঙ্গে দেখা করতে, যাকে দেখে এখন মিস সেলনার বলে, তুমি এরকম সময় আমার সঙ্গে দেখা করবে এটা আমি ভাবিনি। যাই হোক, তুমি তো এখন পুরোপুরি বদলে গেছো, আগে তো তোমার ভেতরে ডার্কনেস ছিল আর এখন তোমাকেই ডার্কনেস বলে মনে হচ্ছে। যেটা শুনে এখন সাং জিনবো বলে, আমি সেই একই লোক মিস সেলনার, শুধুমাত্র আমি এখন সেই ভেতরের ডার্কনেসটার সঙ্গে মিলে গেছি। আর এরপরে সে মিস সেলনারকে বলে, আপনি তো ভবিষ্যৎ দেখতে পান তাই না, তাহলে আপনি কি এখন আমার ভবিষ্যৎ দেখতে পারবেন? যেটাতে মিস সেলনার রাজি হয়ে যায় আর সে এখন সাং জিনবোর হাত ধরে তার ভবিষ্যৎ দেখার চেষ্টা করে। আর কিছুক্ষণ পরেই সে সাং জিনবোকে বলে, আপনি কি সব কিছু একাই সামলাবেন তাহলে? কিন্তু কিভাবে একজন এত কিছু স্যাক্রিফাইস করতে পারে? যার এই কথা শুনে সাং জিনবো বলে, ঠিক আছে তাহলে আমারই প্ল্যান কাজ করবে, শুনো শান্তি। যার উত্তরে এখন মিস সেলনার বলে, শান্তি? তোমার এটা শান্তি বলে মনে হচ্ছে? তোমাকে কেউ মনে রাখবে না, সবাই তোমাকে ভুলে যাবে। কিন্তু সাং জিনবো সেইখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে সঙ্গে সঙ্গেই চলে যায় আর বলে যায় যে এইভাবে হঠাৎ করে আসার জন্য ক্ষমা করবেন। আর এরপরেই আমরা জিনবোকে দেখতে পাই একটা টাওয়ারের সব থেকে ওপরে, সে এখন একজনকে কল করে আর বলে, ক্ষমা করবে আমি তোমাকে কল করতে পারিনি, আমি আসলে খুবই ব্যস্ত ছিলাম। আর এখন আমরা দেখতে পাই যে কলে রয়েছে চাহিন, সে এখন বলে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমিও খুবই ব্যস্তই রয়েছি। আর এখন সাং জিনবো বলে, ঠিক আছে আমাদের তো অনেকদিন ধরে দেখা হয়নি, যাই হোক খুব তাড়াতাড়ি দেখা করবো, ওকে?
আর এখন চাহিনও বলে হ্যাঁ ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি দেখা করব। আর এরপরে চাহিন আরও বলে জিনবো তুমি প্রমিস করো তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। আর এখন জিনবো বলে ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, যাই হয়ে যাক না কেন আমি তোমার সঙ্গে দেখা করতে নিশ্চয়ই আসবো। আর এরপরে সে কল রেখে দেয়। আর এই সময় জংইন চাহিনকে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, আমাদেরকে লড়াই করতে হবে। আমরা দেখতে পাই যে দুনিয়ার সমস্ত হান্টাররাই তাদের দল নিয়ে এই সময় তৈরি হয়ে যায়, আর সবাই এই সময় একটা জায়গাতেই যায় লড়াই করার জন্য। এদিকে আমরা দেখতে পাই যে ড্র্যাগন কিং এখনও দাঁড়িয়ে আছে, আর সে এখন বলছে তোমার মতো লাখে লাখে মানুষ মারা যাচ্ছে, তুমি এখনও লুকিয়ে থাকবে। আর অন্যদিকে সাং জিনবো ভাবতে থাকে আর খুব বেশি দেরি নেই, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। এরপরেও অনেক সময় কেটে যায়, আর এখন ড্র্যাগন কিং একটা বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে ভাবতে থাকে শ্যাডো মোনার্ক এখনও তাকে অ্যাটাক করতে আসলো না। তার পুরো আর্মি 10 মিলিয়ন বিস্টের, যেটা শ্যাডো মোনার্কের আর্মির থেকেও 10 গুণ বেশি। হয়তো সে এটা দেখেই ভয় পেয়ে গেছে আর এখান থেকে পালিয়ে গেছে। আর এরপরেই আমরা দেখতে পাই যে ড্র্যাগন কিংয়ের ওপরে প্রচুর পরিমাণে মিসাইল এসে পড়ে। আর এখন ওপরে প্লেন থেকে সবাই ভাবে যে হয়তো তারা ড্র্যাগন কিংকে মেরেই ফেলেছে, কিন্তু তারা এই সময় ড্র্যাগন কিংয়ের একটা বিশাল বড় ফর্ম দেখতে পায়, আর তারা বুঝতে পারে যে ড্র্যাগন কিংয়ের তারা কিচ্ছু করতে পারেনি। অন্যদিকে সাং জিনবো এখনও সেইখানে বসে থাকে যেই মহলটা বিরুতার জন্য বানিয়েছিল। আর এখন আমরা দেখতে পাই যে সাং জিনবোর পাশে বেলিয়ন থাকে। বেলিয়ন তাকে বলে এইটা কিন্তু খুবই ভয়ানক হতে পারে। আর এখন ইগ্রেসও তার কথায় হ্যাঁ জানায়, যেটা শুনে সাং জিনবো বলে আমি জানি তোমরা শুধুমাত্র আমারই চিন্তা করছো, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতে হবে। আর এর আগে শ্যাডো মোনার্কেরও আমার মধ্যে এটাই সব থেকে বেশি ভালো লাগতো। আর এখন অ্যাশবর্ন যদি আমার জায়গায় থাকতো তাহলেই বা সে কী করতো, আমার মনে হয় না যে সে এক জায়গায় বসে থাকতো। আর এখন তারা তিনজনই সাং জিনবোর কথা বুঝতে পারে আর তাকে বলে আমরা সবসময় আপনার সঙ্গে আছি আমার কিং। আর এরপরে সাং জিনবো সেই সিংহাসন থেকে উঠে পড়ে আর যেতে শুরু করে। এ সময় বেলিয়ন তাকে বলে আপনার কি আপনার ফ্যামিলিকে একবার কন্ট্যাক্ট করা ঠিক না? যার উত্তরে সাং জিনবো বলে না একদমই না, যদি আমি এখন ওদের কথা শুনি তাহলে আমি হয়তো এই লড়াইটা করতে পারবো না। এই বলে সে তার ফোনটা ভেঙে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ড্র্যাগন কিং সেই সমস্ত প্লেনগুলোকে একটা একটা করে ভাঙতে থাকে যারা তাকে অ্যাটাক করেছিল। আর এই সময় একটা প্লেনের পাইলট প্যারাশুট দিয়ে নিচে নেমে যায়, আর সে নিচে নেমে দেখতে পায় যে নিচের সমস্ত মানুষদেরকে সমস্ত বিস্টরা খেয়ে ফেলছে। আর এখন তার পিছন থেকেও একটা বিশাল বড় বিস্ট চলে আসে আর তার উপরে অ্যাটাক করে। প্রথমবার সে অ্যাটাক থেকে কোনোভাবে বেঁচে যায়, আর তারপরেই পাশের থেকে একটা বন্দুক নিয়ে সেই মনস্টারটার উপরে অ্যাটাক করে, কিন্তু সেই বন্দুকের অ্যাটাক মনস্টারটার উপরে কোনো কাজই করে না। মনস্টারটা তার দিকে এগিয়ে আসে, সে বুঝতে পারে যে এটাই তার শেষ, কিন্তু হঠাৎই সে দেখতে পায় যে তার সামনের মনস্টারটা মরে গেছে। সে প্রথমে ভাবে যে এটাও কি করে সম্ভব, আর এখন সে তার সামনে সাং জিনবোকে দেখতে পায়। সাং জিনবো তাকে দেখেই পালাতে বলে, কিন্তু এই সময় সাং জিনবোর উপরে অনেকগুলো বিস্ট অ্যাটাক করে, আর সাং জিনবো তার কমান্ডার অথরিটির ব্যবহার করে দূর থেকে সেই সমস্ত বিস্টকে নিমেষের মধ্যেই মেরে ফেলে। আর সাং জিনবো এখন নেমে পড়ে আসল যুদ্ধে, আর সে এই সময় তার সমস্ত শ্যাডো বিস্টকেও সেখানে ডাকে। আর এখানেই শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব 10। পরবর্তী পর্বটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা সেইখানে মুখোমুখি হবে সাং জিনবো আর ড্র্যাগন কিং এর। যাই হোক, এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও, আর পরের পর্বটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।